গত 7 এপ্রিল 2016 এসএসসির মামলার যে সুপ্রিম কোর্টে সারা দিনব্যাপী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হয়েছে, সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি আমরা সকলেই জানি। নিয়োগ প্রক্রিয়া বাতিল নয়, যোগ্য অযোগ্যদের বেতন এখনই বন্ধ নয়, তারা আবার বিদ্যালয়ে ফিরে যেতে পারবে এবং সুপার নিউমেরিক পোস্টের ওপর যে সিবিআই তদন্ত করছে সেই তদন্তের ওপর স্থগিতাদেশ নয়, যেমন একদিকে থাকছে ঠিক একইভাবে তারা তদন্ত চালিয়ে যেতে পারলেও ক্যাবিনেট মন্ত্রিসভায় বা এই সুপার নিউমেরিক পোস্টের প্রস্তুতিকল্পে যারা যুক্ত ছিলেন তাদের কাউকেই জিজ্ঞাসাবাদের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক হেফাজতে নেওয়া যাবে না এবং তাদেরকে গ্রেপ্তারও করা যাবে না। মোট কথা এটাই, রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, সেই সঙ্গে আন্দোলনকারী ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছেন। কিন্তু সময় রয়েছে মাত্র 70টা দিন, কেননা আগামী 16ই জুলাই যদি হিয়ারিং হয়, আগাম যে ডেট ঘোষণা করা হয়েছে এবং সেদিনই হওয়ার সম্ভাবনা 100%, কেননা এই নিয়োগ প্রক্রিয়ার যে জালিয়াতি হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার ওপর যে তদন্ত চলছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার ওপর যে বিচার চলছে তাতে খোদ ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি বিশেষভাবে কিন্তু তৎপর রয়েছেন। সেটা আমরা লাস্ট হিয়ারিংয়ের দিনেই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। উনি নিজে কোর্ট খোলা থেকে শুরু করে কোর্ট বন্ধ হওয়া পর্যন্ত টোটাল টাইমটাই কিন্তু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেছেন, যদিও সেটা ধৈর্য সহকারে শুনতে পারেননি, কেননা যেভাবে গোলমাল চলেছে তিনি কিন্তু বারংবারই বলেছিলেন শান্তিপূর্ণ পরিবেশে মাথা ঠান্ডা করে তিনি এই ম্যাটারটা দেখতে চাইছেন, কিন্তু সেটা তিনি লাস্ট পর্যন্ত জানান যে আমি শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু পাচ্ছি না আপনাদের এই আচরণের মধ্য দিয়ে। যাই হোক, আজকের এপিসোডে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা অনেকের কাছে ইন্টারেস্টিং নাও মনে হতে পারে, কেননা 16ই জুলাই পর্যন্ত যেহেতু কেসটা ঝুলে গেছে, কিন্তু তবুও বলবো একটু ধৈর্য সহকারে শুনুন, আমি বেশি সময় নেব না। আপনারা বাস্তব পরিস্থিতিটা কী সেটা একটু জানতে পারবেন এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাও দিতে পারেন। এসএসসি 2016 সময় মাত্র 70টা দিন এবং এই 70টা দিনের মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে, এসএসসি চেয়ারম্যানকে বা এসএসসি পর্ষদকে যোগ্য অযোগ্যের বিভাজনটা প্রমাণসহ ডিটেলস তথ্য দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য, কেনই বা তারা যোগ্য আর কেনই বা তারা অযোগ্য। কেননা সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে ওই মার্কশিট নষ্ট করে দিয়েছে, তার কোনো ডিজিটাল ফুটপ্রিন্টও নেই, কোনো তথ্যই নেই। নাইসার কাছ থেকে প্রাপ্ত যে সকল তথ্যগুলো রয়েছে গাজিয়াবাদে পঙ্কজ বানশালের বাড়ি থেকে, সেই হার্ড ডিস্ক আর কয়েকটা মাত্র বা কিছু মাত্র ওএমআর সিট, সেগুলোই কিন্তু এখন একমাত্র সম্বল এবং সেই সম্বলকে ভিত্তি করেই কিন্তু এসএসসি পর্ষদ যোগ্য অযোগ্য বিভাজন করতে চলেছে। আজকের এপিসোডে আমরা মেনলি যে ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সেগুলো দেখুন একটু অন্যরকম। আজকে আমরা প্রাধান্য দেব প্রধান বিচারপতি কি বক্তব্য আপাতত দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ লাস্ট হিয়ারিংয়ে এসেছে, যদিও তিনি বর্তমানে হাইকোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন, তবুও ওনার প্রসঙ্গ এখানে এসেছে কেননা তিনি এ ব্যাপারে জড়িত ছিলেন, অর্থাৎ তিনিই কিন্তু প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সঙ্গে ওনার কি বক্তব্য সেটাও একটু জানার চেষ্টা করব। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এর ওপর বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের কি বক্তব্য রয়েছে সেটাও জানবো এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এ ব্যাপারে সেটাও একটু আমরা শর্টে জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটি লাইক করবেন, ব্যাস তাহলেই চলবে। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে আপনাদের আরেকবার মনিয়ে দেবো, আমরা বলে দেবো, তখন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। বেশ,
প্রথমে আসি প্রধান বিচারপতির বক্তব্য কী। তো আমরা প্রথমেই বলবো যে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটাই কিন্তু ক্যান্ডিডেটদের হয়েই দিয়েছেন, ন্যায়ের পক্ষেই দিয়েছেন, মানবিকতা দেখিয়েই বলেছেন, সমস্ত দিকটাই কিন্তু তিনি যা বলেছেন ভালো বলেছেন। তিনি বলছেন যে আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার। অর্থাৎ তিনি কিন্তু বারংবারই তিনি বলছেন যে শান্ত মস্তিষ্কে ধীরস্থিরভাবে কিন্তু ম্যাটারটা দেখতে চাইছেন, কেননা কোনোভাবেই যেন যোগ্য প্রার্থী বঞ্চিত না হয়, অপরাধী যেন শাস্তি পায় এবং নিরপরাধ ক্যান্ডিডেটই যেন যোগ্য মর্যাদা ফিরে পায়। কেননা বিচারের প্রথম কথাই হলো দোষের কারণে শত শত মানুষ শাস্তি পাক, কিন্তু একজনও যেন নিরপরাধ ব্যক্তি হয়ে শাস্তির কবলে না পড়ে। হয়তো সেই জায়গাটাকেই তিনি মান্যতা দিয়ে এই জায়গাটাকে আরও ভালোভাবে তিনি কিন্তু শান্ত মস্তিষ্কে ভালোভাবে বিবেচনা করতে চাইছেন। সেজন্যই তিনি বলছেন যে আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার আছে। অযোগ্যদের পৃথক করা সম্ভব হলে পুরো প্যানেল বাতিল করা কিন্তু ভুল হবে। অর্থাৎ তিনি কিন্তু প্যানেল বাতিলের পক্ষপাতী একেবারেই নন। নবম দশমদের পৃথক করতে গেলে অনেক ক্যান্ডিডেটই কিন্তু বিপদে পড়তে পারেন। পৃথকীকরণ পদ্ধতি আদালতই ঠিক করে দেবে, অর্থাৎ কোন পদ্ধতিতে পৃথকীকরণ করা হবে সেটা কিন্তু আদালতই ঠিক করে দেবে। আপাতত সুপ্রিম কোর্টের কাছে এসএসসি পর্ষদ জমা দিক কারা যোগ্য কারা অযোগ্য, কেন তারা যোগ্য কেনই বা অযোগ্য। এই 70টি দিনের মধ্যে, কেননা 16ই জুলাই যে দিন ধার্য করা হয়েছে তাহলে কিন্তু সময় থাকছে 70টা দিন। 70টা দিনের মধ্যে এসএসসি পর্ষদকে বা চেয়ারম্যানকে কিন্তু এই বিভাজন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এসএসসি এক্ষেত্রে জানায় যে এটা কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব, আমরা সেটা করে দেখাতে পারবো। যদিও হাইকোর্টে কিন্তু বারংবারই বলে এসেছে আমরা এটা করতে পারবো না, অসম্ভব। সুপ্রিম কোর্টে কেন তিনি এ কথাটা হঠাৎ বলতে পারলেন এবং এই দায়িত্ব কেন নিতে পারলেন সেটা সময়ের অপেক্ষা, তখনই কিন্তু জানা যাবে। তবে এটাও বলছে যে তাদের কাছে কোনো নথি কিন্তু নেই, অর্থাৎ এসএসসি কিন্তু আগেও জানিয়েছে এবং এখনও সুপ্রিম কোর্টে জানাচ্ছে তাদের কাছে কিন্তু কোনো নথি নেই। তা সত্ত্বেও তারা কি করে বলছে না, নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া সিবিআইয়ের ওয়েমার সিটি কিন্তু একমাত্র সম্বল এবং সেই সঙ্গে যে কটা হার্ড ডিস্ক পাওয়া গেছে সেগুলোই কিন্তু তাদের কাছে একমাত্র সম্ভব এবং সেই সম্বলের ওপর ভিত্তি করেই কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা প্রমাণসহ তারা কিন্তু জমা দিতে পারবে। জানি না কতটা সেটা সম্ভব, তবে এ ব্যাপারে কিন্তু রাজ্যের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় কিন্তু সুপ্রিম কোর্টে এই অঙ্গীকারবদ্ধ হয়েছে বা তার উকিলও কিন্তু সে ব্যাপারটাই জানিয়েছে। এবারে আসি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের প্রসঙ্গ। দেখুন, এই দিন এজলাসে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গটা অবশ্যই এই কারণেই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চেই, অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই কিন্তু প্রথম এই দুর্নীতি মামলাটা আসে এবং তিনি কিন্তু বিবেচনা করে 8,000-এর ওপর ক্যান্ডিডেটের চাকরি বাতিলের প্রথম নির্দেশ দিয়েছিলেন এবং তাকে চ্যালেঞ্জ করেই কিন্তু রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়, হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চেও সেটা বহাল থাকে এবং তারপরে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেটাকে আবার পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে পাঠায় এবং সেক্ষেত্রে সময় দেওয়া হয় 6 মাসের এবং সেখানেও বারংবার পর্যবেক্ষণ করে ঠিক একই সিদ্ধান্তে দাঁড়ায় যে চাকরি বাতিল, পুরো প্যানেল বাতিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনকারী ক্যান্ডিডেটদের যে আইনজীবী ছিলেন দুষ্মন্ত গার্ভে, তিনি বলছেন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো এক সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নির্দেশে। অর্থাৎ তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নাম না করেই তাকে কটাক্ষ করে কিন্তু এরকম কথাটা বলছেন যে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো এক সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নির্দেশের জন্যই। উনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই কথা বলার সাথে সাথেই কিন্তু প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, আমার মনে হয় এই মূল বিষয়ে আমাদের কিন্তু ফোকাস করা উচিত। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় বসেছি সেটার উপরেই কিন্তু আমাদের ফোকাস করা উচিত, অন্য কথা কিন্তু বলা উচিত নয়। তবুও কিন্তু দুষ্মন্ত গার্ভে বলেন একজন বিচারপতির জন্যই কিন্তু অন্যায় হয়েছে। তিনি কেন এই কথা বলছেন, অন্যায় হয়েছে এত বড় কথা বলছেন,
সেটার কিন্তু প্রমাণ নেই, তা সত্ত্বেও তিনি এরকম কথা বলছেন এবং তৎক্ষণাৎ কিন্তু প্রধান বিচারপতি তাকে আবারও থামিয়ে দেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কিন্তু আলোচ্য বিষয় নয়, আপনি ভুল করছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, তাই অন্য কথা বলবেন না। পরবর্তীকালে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তার নির্বাচনী সভায় এক বক্তব্যে তিনি বলেন যে প্রধান বিচারপতির কাছেও কিন্তু আমার নামে বিভিন্ন কুৎসা রটানোর জন্য অভিযোগ জানানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিচারপতি কিন্তু তাকে শটান উত্তর দিয়েছেন যে কাদা ছোঁড়াছুড়ির জায়গা কিন্তু এটা নয়, কোনো রাজনৈতিক আলোচনার জায়গা নয়। এরকম অভিযোগ বা এরকম বক্তব্য কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পরে জানিয়েছেন। এবারে যেটা বলবো যে বর্তমানে যে শিক্ষামন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যে ব্রাত্য বসু মহাশয়, উনি কি বলছেন দেখুন। ওনার বক্তব্যের প্রতি বলা চলে যে ইন্টারেস্টেড অনেকেই নন, কিন্তু তবুও বলবো যেহেতু উনি একজন শিক্ষামন্ত্রী, সম্মানীয় ব্যক্তি, তাই ওনার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করব। তিনি এ ব্যাপারে বলছেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে চাকরি বাতিলের ওপর, সেই সঙ্গে টাকা ফেরত এবং সেই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তারির ওপর, সে ব্যাপারে তিনি বলছেন যে মূলত আমাদের যে দাবিগুলি ছিল মহামান্য বিচারপতির কাছে বা সুপ্রিম কোর্টের বেঞ্চে, সেগুলি কিন্তু মেনে নেওয়া হয়েছে। নীরবে নিভৃতে কাটে না, বিচারের বাণী সজোরে সচ্চারে নিপীড়িতের পাশে দাঁড়ায়, এই উক্তিটি তিনি কিন্তু করেছেন। কারণ তিনি একজন সাহিত্যিক মানুষ, স্বাভাবিকভাবে কিন্তু তার সাহিত্যের ভাষাতেই কিন্তু তিনি এ ব্যাপারে তার বক্তব্য পেশ করেছেন। আমরা যদি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কথায় আসি, তিনি কিন্তু এই রায়দানের পরেই, রায়দান যদিও নয়, একটা নির্দেশ দান, এই নির্দেশ দানের পরেই যে বক্তব্যটা তিনি একটা অনলাইন পোর্টালে লিখেছিলেন এবং তিনি বলেও ছিলেন মূলত আমাদের যে দাবিগুলি ছিল সেগুলি মহামান্য বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে সেগুলি মেনে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবেও তৃপ্তি লাভ করছি। সমস্ত শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন, কেননা এখানে তাদেরই জয় হয়েছে বলা চলে এবং তাদের সম্মানের ব্যাপার এটা, এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে সমগ্র শিক্ষক সমাজ কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের মধ্য দিয়ে কিন্তু অনেকটা আশ্বস্ত হতে পেরেছেন। সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভাষায়, শিক্ষামন্ত্রীর সাহিত্যিক বক্তব্যের ভাষায় এবং সেই সঙ্গে বিভিন্ন শিক্ষক মহলের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে। যদিও এটা এখনও পর্যন্ত ফাইনাল ডিসিশান কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে নয়, তবে একটা আভাস আমরা পেয়েছি যে সুপ্রিম কোর্ট কোনোভাবেই কিন্তু চায় না সমগ্র প্যানেল বাতিল করতে। তারা চায় যোগ্য অযোগ্যের বিভাজন যদি সম্ভব হয়ে ওঠে, প্রমাণস্বরূপ হয়ে ওঠে, তাহলে কিন্তু যোগ্যরা তাদের সম্মান ফিরে যেতে পারে, ন্যায় সততার জয় হতে পারে এবং পুরো প্যানেল তাহলে বাতিল হয় না আর। বর্তমানে এসএসসি পর্ষদ বা কমিশনও কিন্তু সেই পথেই হাঁটছে। তারা যথাসম্ভব চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছে যে তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ভালো খারাপ, আলো অন্ধকারকে তারা বিচ্ছিন্ন করতে সক্ষম হবে এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সেগুলো প্রমাণস্বরূপ তুলে ধরতে পারবে। এবার কেবলমাত্র সময়ের অপেক্ষা, আমরা সময়ের জন্য অপেক্ষা করব। 16ই জুলাইয়ের দিকে তাকিয়ে থাকব এবং এর ওপর কিন্তু আর এপিসোড আমরা আনবো না, আমরা অন্য এপিসোড আনবো। এটাই হলো আপাতত এসএসসি 2016 লাস্ট এপিসোড। আগামী দিনে কোনো ভালো আপডেট এলে আপাতত 16ই জুলাই পর্যন্তই আমরা অপেক্ষা করব এবং তারপরেই কিন্তু আপনাদের আপডেট দেব। তাই অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।